নিখিল বঙ্গ নাগরিক সংঘ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, বাংলাদেশ সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চিরস্থায়ী সমাধানে নিখিল বঙ্গ নাগরিক সংঘ দিচ্ছে না। বাংলাদেশ বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে নিখিল বঙ্গ নাগরিক সংঘ দিচ্ছে না। বাংলাদেশ বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে নিখিল বঙ্গ নাগরিক সংঘ দিচ্ছে না। বাংলাদেশ বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন, বাংলাদেশ সরকার জবাব দাও জবাব দাও। বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকার মানছি না, মানবো না, মানছি না, এবং প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে যে ধরনের উস্কানিমূলক প্ররোচনা দিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের সংগঠন নিখিল বঙ্গ নাগরিক সংঘ আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার ডাক দিচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশ এমন একটি জঙ্গি সংগঠন, এমন একটি জঙ্গি দেশ হয়ে উঠছে যেটা ভারতের ৪,৩০০ বর্গ কিলোমিটার সীমান্তকে আগামী দিনে তারা বিপজ্জনক করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সমস্ত জনগণকে সমস্ত বাংলাদেশি হিন্দুদের সাথে নিখিল বঙ্গ নাগরিক সংঘ লড়ছে লড়বে লড়ছে লড়বে। বাংলাদেশি হিন্দুদের সাথে নিখিল বঙ্গ নাগরিক সংঘ লড়ছে লড়বে লড়ছে লড়বে। অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে বন্ধ করতে হবে করতে হবে। অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে বন্ধ করতে হবে করতে হবে। অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে করতে হবে করতে হবে। চিন্ময় বাবুর নিঃশর্ত মুক্তি দিতে হবে, মুক্তি চাই, মুক্তি দিতে হবে। নিখিল বঙ্গ দিচ্ছে না, বাংলাদেশ করো ভাগ। নিখিল বঙ্গ দিচ্ছে না, বাংলাদেশ করো ভাগ। সন্ত্রাসবাদী বাংলাদেশ ভারত ভাগের পর থেকে বাংলাদেশে একটি পদযাত্রা ডাক দেওয়া হয়েছে। উক্ত পদযাত্রায় প্রতিটি শুভবর্তী সম্পূর্ণ মানুষের উপস্থিতি ও সহানুভূতি নিখিল বঙ্গ নাগরিক সংঘ একান্তভাবে কামনা করে। নিখিল বঙ্গ দিচ্ছে না, নিখিল বঙ্গ দিচ্ছে না। অবিলম্বে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে করতে হবে করতে হবে। অবিলম্বে বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশ আরো বিজয় দিবস আরো বিজয় দিবস জিন্দাবাদ আরো বিজয় দিবস জিন্দাবাদ বিজয় দিবস জিন্দাবাদ। বাংলাদেশ করো 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 আরো একবার বিজয় দিবস জিন্দাবাদ আরো একবার বিজয় দিবস জিন্দাবাদ বিজয় দিবস জিন্দাবাদ। এখানে কার্যকলাপ হতো। এই কৃষ্ণনগর শহরে এই জেলা শহরে আপনার আমার অর্থে 1 কোটি বিভূতি খাইছে 20,000 ভারতীয় সেনার রক্ত দিয়ে এই বাংলাদেশ তৈরি করা হয়েছিল। সে বাংলাদেশ আজকে আল কায়দার দেশে পরিণত হয়েছে। আর এই বাংলাদেশ কি মানুষ চেয়েছিল? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম ওপার বাংলা থেকে আর্তনাদ ভেসে আসবে এরকম বাংলাদেশ। আবার
বেঁচে থাকার অধিকার, নিরাপদে বেঁচে থাকার অধিকার, মানবাধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার প্রতিটি মানুষের আছে। আজ বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত নির্মম এবং অমানবিক। এর বিরুদ্ধে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আপনারা সবাই জেগে উঠুন। আপনারা সবাই কৃষ্ণগর শহর জুড়ে যে প্রতিবাদ পদযাত্রা ডাক দেওয়া হয়েছে, মানুষের উপস্থিতি ও সহানুভূতি নিখিলবঙ্গ নাগরিক সংঘ একান্তভাবে কামনা করে। অমানবিকভাবে বাংলাদেশের চিন্ময় প্রভু সহ যে হিন্দু নেতাদের অমানবিকভাবে আটকে রাখা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে নিখিলবঙ্গ নাগরিক সংঘের ডাকে যে পদযাত্রার ডাক দেওয়া হয়েছে, উক্ত পদযাত্রায় দলমত নির্বিশেষে দলে দলে উদ্বাস্তু মানবাধিকার সংগঠন নিখিলবঙ্গ নাগরিক সংঘের ডাকে আজ বাংলাদেশের ক্রমবর্ধমান সংখ্যালঘু অত্যাচার এবং বাংলাদেশের সংখ্যালঘুদের বিতরণ এবং ক্রমাগত ভারতের বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা এবং হুমকি ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল এবং আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করব। বন্ধুগণ, নিখিলবঙ্গ নাগরিক সংঘ একটি মানবাধিকার সংগঠন। আমাদের সংগঠন 1977 সাল থেকে বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য আন্দোলন করে আসছে। আমাদের সংগঠনের মূল দাবি একটি ছিল, যেহেতু 1971 সালে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পিছনে ভারত সরকার তার যথাযথ ভূমিকা পালন করেছিল। সেই সময় আপনারা প্রত্যেকেই জানেন যে 1 কোটি শরণার্থীকে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে তাদেরকে খাইয়ে পড়ে রেখেছিল এবং ভারতীয় মুক্তি বাহিনীকে মুক্তি ফৌজকে ভারত সরকার বিশেষভাবে সহযোগিতা করেছিল এবং পরবর্তী সময় ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমাদের ভারতের 20,000 বীর সৈন্যের রক্তের বিনিময়ে 20,000 রক্তের সৈনিকদের শহীদের মাধ্যমে বাংলাদেশ তখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের আজকে ভারতের প্রতি যেভাবে কৃতজ্ঞ থাকা উচিত ছিল, উল্টে আজকে বাংলাদেশ সম্পূর্ণরূপে আবার সেই পাকিস্তানপন্থী একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছেন এবং তারা আজকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে ক্ষান্ত নন। তারা আজকে ভারতের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন। এমতো অবস্থায় বাংলাদেশি হিন্দুদের সেখানে বসবাস করা প্রায় অসম্ভব। আমরা মনে করি না যে বাংলাদেশি হিন্দুদের ভারতে নিয়ে এসে বসবাস করালেই এই সমস্যা সম্পূর্ণরূপে সমাধান হবে। আপনাদের একটি কথা সহজ সরল ভাবে ভাবতে হবে, আজকে বাংলাদেশ সম্পূর্ণরূপে যদি হিন্দু শূন্য হয়ে যায়, সেখানে বাংলাদেশে আরো মৌলবাদ আরো বৃহৎ আকারে আত্মপ্রকাশ করবে এবং তারা পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করবে এবং সমস্ত পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের জন্য যেটা একটা হুমকি স্বরূপ হিসাবে দেখা দেবে। আজকে তাদের ভারতের সম্পূর্ণ ভূমির মধ্যে থাকা একটি দেশ
সমগ্র ভারতবর্ষকে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে এবং তারা ভারতবর্ষকে খণ্ডিত করার হুমকি দিচ্ছে, তারা 7 সিস্টার নিয়ে নেওয়ার মতো হুমকি দিচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশের এই হুমকিকে অনেকেই হাস্যকর অথবা অনেকেই মজার ছলে নিচ্ছেন। বন্ধুগণ, না, বাংলাদেশের এই হুমকিকে আজকে সহজ সরল ভাবে নিলে হবে না, আজকে হাস্যকর ভাবে নিলে হবে না। ভারতের সামরিক শক্তি আমরা প্রত্যেকেই জানি যে চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি ভারতের। বাংলাদেশ আমাদের কি করবে, এই সাধারণ চিন্তার মধ্যে আমাদেরকে ডুবে থাকলে হবে না বন্ধু। কারণ ভারত বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিশাল একটি জনগোষ্ঠীর সমর্থন পাবে এবং তারা আগামী দিনে সমগ্র পূর্ব ভারতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ সহ বিভিন্ন উগ্রপন্থী কার্যকলাপ তারা চালিয়ে যাবে এবং এখনই সমস্ত পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলো বাংলাদেশি মৌলবাদীদের দখলে এবং বাংলাদেশি উগ্রবাদীদের দখলে চলে যাচ্ছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক হতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশে হিন্দু নেতাদের আটক করা হচ্ছে। আজকে ইসকনের মতো একটি বিশ্ববরেণ্য সংগঠন, যে ইসকনকে সারা পৃথিবী সমর্থিত করে, যে ইসকনের সেবামূলক কাজ সারা বিশ্বে প্রশংসিত হয়, সেখানে বাংলাদেশের মতো একটি দেশ ইসকনকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে দাবি করছে। ইসকন একটি সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের ব্যান করতে হবে। বন্ধুগণ, এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না। আমরা প্রত্যেকে নদীয়ার বাসিন্দা, আমরা নদীয়া জেলার বাসিন্দা হিসেবে নিজেদেরকে গর্ববোধ করি। এই কারণে, কারণ এই ভূমিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, এই ভূমিতেই যিনি অহিংসার বাণী এবং হরি নামে যে ধ্বজা উড়িয়েছিলেন, আজকে সারা বিশ্বব্যাপী ইসকনের মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে আজকে বিশ্বব্যাপী তা প্রচারিত হচ্ছে। সেই পূর্ণভূমিতে দাঁড়িয়ে আজকে যদি শুনতে হয় ইসকন একটি জঙ্গি সংগঠন এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অথচ যারা জঙ্গি সংগঠন হিসাবে দাবি করছে তারা প্রত্যেকে অস্ত্র নিয়ে ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে দাবি করছে। অদ্ভুতবার যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে দাবি করছে, তারা সারা বিশ্বের বুকে তারা পরিচিত জঙ্গি সংগঠন হিসাবে। একটা অদ্ভুত পরিহাস। আর এই সময় মনে করি না আমরা নিশ্চয়ভাবে বসে রাখবো। প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ইসকন যদি বাংলাদেশে নিষিদ্ধ হয়, সেটা হবে আমাদের উপর একটা বড় আঘাত। আমি ইসকনের সদস্য না হয়ে ইসকনকে আমি মনে করি সারা পৃথিবীর একটি মানবতা প্রচারের একটি বড় সংগঠন, বৃহত্তর সংগঠন। যিনি তার বয়সে সারা পৃথিবী ঘুরে মানুষকে মানবতার বাণীর মাধ্যমে ইসকনকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসকন যদি বাংলাদেশে নিষিদ্ধ হয়, তার মানে বুঝতে হবে এটা বাংলাদেশের মৌলবাদের জয়, বাংলাদেশের সন্ত্রাসবাদীদের জয়। আমরা কখনোই মৌলবাদের জয় চাই না, আমরা কখনোই সন্ত্রাসবাদের জয় চাই না। সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে বিশ্ব মানবতার জন্য। সমগ্র পূর্ব ভারতকে সুরক্ষিত করতে গেলে বাংলাদেশকে আগামী দিনে আমাদেরকে কন্ট্রোলে নিতেই হবে। আর বাংলাদেশকে অনেকেই বলতে শোনা যায় বাংলাদেশকে হিন্দুদের আমরা ভারতে নিয়ে আসি, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। না বন্ধু, বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক, তারা সেই দেশেই থাকবে এবং তারা যদি থাকতে না পারে তাহলে UNHCR এর মানবাধিকার কমিশনের রিফিউজি কমিশনের নিয়ম অনুসারে তারা তাদের হোমল্যান্ডে দাবি করতে পারে এবং তারা তাদের আলাদা হোমল্যান্ড তৈরি করে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারে। বন্ধুগণ, আমরাও সেই বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি, যাতে বাংলাদেশে হিন্দুদের উপর জন্য আলাদা হোমল্যান্ড তৈরির মাধ্যমে তারা সেই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা এই দাবি নিয়েই আজকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করব, যাতে বাংলাদেশি হিন্দুদের উপর বিষয়ে ভারত সরকার কড়া ব্যবস্থা নেয় এবং বাংলাদেশের এবং এও চাইব এদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মৌলবাদী ইউনুসের মতো একজন স্বৈরাজ শাসককে যেন আমরা সম্পূর্ণভাবে পরাস্ত করতে পারি এবং বাংলাদেশের একটি স্বাধীন ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। এই বিষয়ে আমাদেরকে আমরা অগ্রণী ভূমিকা নিতে পারি। এই জন্য
বন্ধুগণ, এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয়। আজ এই নদিয়ার কৃষ্ণনগরে আমরা এসেছি, এক পুণ্যভূমি। আজকে আমরাও নিজেকে পুণ্য মনে করছি। আর স্বাধীনতা আন্দোলনে এই পুণ্যভূমি অনেক কাজ করেছে। এই এই জেলা শাসকের স্থান থেকে যে বাংলাদেশের সৃষ্টি, তার কার্যবলী পরিচালিত হয়েছিল এখান থেকে। যে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা নূতন রাষ্ট্রে পরিণত হয়েছিল, সেটা এই পুণ্যভূমি থেকে সৃষ্টি হয়েছিল। শুধু নাগরিকবৃন্দ, আজ ওই পূর্ব ভারতের বিচ্ছিন্ন ভূখণ্ড, ওই বাংলাদেশে যে নারকীয় অত্যাচার চলছে, যে নারী হত্যা, নারী ধর্ষণ, ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে, পৃথিবীতে এখন নজিরবিহীন সন্ত্রাস সৃষ্টি হয়েছে। একটা জিহাদি ভূখণ্ড তৈরি হয়েছে পূর্ব ভারতে। সারা পৃথিবী আজ সন্ত্রস্ত। শুধু নাগরিকবৃন্দ, ৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে ওখানে জিহাদি প্রকোপ শুরু হয়েছে। ওই ভূখণ্ডকে তালিবানি ভাবে কি করে সৃষ্টি করা যায়, তার সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় উপমহাদেশে যে জঙ্গি কার্যকলাপ, যে জিহাদি, যে তালিবানি, যে কাদিয়ানি মুসলিমদের পর্যন্ত তাদের মসজিদ ভেঙে দিচ্ছে, খ্রিস্টানদের তাদের প্রার্থনা স্থল ভেঙে দিচ্ছে, গির্জা। আজকে সংখ্যালঘুদের উপর নেমে এসেছে এক অকথ্য নির্যাতন। শুধু নাগরিকবৃন্দ, এই পূর্ব ভারতে যে এই ভারত ভাগ করে যে ভূখণ্ড সৃষ্টি হয়েছে, আজও একটা জিহাদি ভূখণ্ড তৈরি হতে যাচ্ছে। শুধু নাগরিকবৃন্দ, আজকে আমরা দেখছি একটা অবৈধ সরকার, যা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র বিস্মিত হয়ে গেছে যে এইরকম একটা অবৈধ মানুষ যে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কোনো জনসমর্থন নেই। এই ইউনূস সরকার একটা জিহাদিদের মদতপুষ্ট সরকার। এ শুধু জিহাদিদের নয়, এ সারা পৃথিবীর মধ্যে যেসব মৌলবাদী আল কায়দা সংগঠন আছে, ওই চীনা দালালেরা বহুকাল ধরে এই পূর্ব ভারতে একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টায় আছে। আজকে ওই বাংলাদেশ একটা জিহাদি ভূখণ্ড তৈরি করে একটা ইউনূস সরকার, একটা অবৈধ সরকার ওখানে আজ পৃথিবীর বুকে তারা কি নজিরবিহীন একটা প্রশাসন আজকে তুলে ধরছে। সারা বিশ্ব বিস্মিত হয়ে গেছে। এদের উদ্দেশ্য ওই ভূখণ্ডকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের শূন্য করে দেওয়া এবং এই পূর্ব ভারতে এই জিহাদিদের একটা ভূখণ্ড তৈরি করার জন্য চীনা দালালেরা, আজকে মৌলবাদীদের দালালেরা ওই ঢাকাতে তাদের প্রধান ঘাঁটি তৈরি করতে চাচ্ছে। শুধু নাগরিকবৃন্দ, ভারত সরকার কি নীরবে সহ্য করবে? তার বিচ্ছিন্ন ভূখণ্ডে আজকে ভারত বিরোধী কার্যকলাপ তৈরি হচ্ছে। আপনারা দেখছেন নেপাল, ভুটান, এই বিভিন্ন যে অঞ্চল, 7 সিস্টার নিয়ে যে চক্রান্ত চলছে, ভারত বিরোধী চক্রান্ত। এ শুধু ওই বাংলাদেশকে হিন্দু শূন্য করা নয়, এই প্রক্রিয়া সারা ভারতে ভারত বিরোধী, ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য এক মহা চক্রান্ত চলছে। শুধু নাগরিকবৃন্দ, 3 জন মানুষ এসে ওই বিরামন ওদিকে এসে সীমান্তে এসে বলছে আমরা 4 দিনে কলকাতা দখল করব। কি হাস্যকর অবস্থা! শুধু নাগরিকবৃন্দ, এর পিছনে একটা সাইকোলজিক্যাল পলিটিক্যাল একটা থ্রোরা করেছে যে আমরা এটা জানিয়ে দেই ওই বাংলা আমাদের, ওই দেশ আমাদের, আমরা জিহাদি দেশ। ওখানে কোনো এই মুসলিম ছাড়া অন্য কোনো সংখ্যালঘু, অন্য কোনো মানুষ থাকতে পারবে না। শুধু নাগরিকবৃন্দ, আজকে এই জিহাদি ভূখণ্ড ভারত একটা শান্তিকামী দেশ। তারা ধর্মনিরপেক্ষতার আদর্শ সামনে রেখে সমস্ত মানুষ এই অভিজ্ঞতা
পৃথিবীর ধ্বংসলীলার অংশীদার। এই পৃথিবীর থেকে তাদের মুছে দিতে হবে। সুধী নাগরিক বৃন্দ, ভারতীয় উপমহাদেশে এই যে বিচ্ছিন্ন ভূখণ্ড একটা ক্যান্সার, আজকে পূর্ব ভারতের ক্যান্সার, এ ভারতের ক্যান্সার, এই ক্যান্সারকে ট্রিটমেন্ট করতে হবে। সুধী নাগরিক বৃন্দ, 4 কোটি মানুষ আমরা বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়ে ওই ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে আসছি। এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় অমানসিক ভাবে বসবাস করছি। আমাদের ওইখানে আমাদের অঞ্চল ছেড়ে দিতে হবে। হোমল্যান্ড এদের জন্মগত অধিকার, হোমল্যান্ড আমাদের মাতৃভূমি, আমাদের জন্ম অধিকার আমরা ছিনিয়ে নেবই নেব। সুধী নাগরিক বৃন্দ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক নিয়মে যেটা অপ্রাকৃতিক অবস্থা, এইরকম একটা ভূখণ্ড, এইরকম একটা জেহাদি কার্যকলাপ অন্য কোনো দেশ হলে 1 সেকেন্ড টিকে থাকতে পারত না। আজকে যেখানে লবণ তৈরি হয় তার আয়োডিন নিতে হয় অন্য জায়গা থেকে, এটা প্রাকৃতিক নিয়ম। মানুষ রান্নাঘর করে, বড় ঘর করে, রান্নাঘর রান্নার জন্য, বড় ঘর শয়নার জন্য, রান্নাঘর বাদ দিয়ে বড় ঘর চলতে পারে না। এই বাঙালি জাতি, এই বঙ্গ জাতির, এই বাংলাদেশ, সেই বাংলাদেশের বিচ্ছিন্নতা সৃষ্টি করে কিছু মানুষ তাদের স্বার্থে এই দেশকে খণ্ড করেছে। 1947 সালে যে দেশ ভাগ হয়েছে, কিছু বদমাইশ, কিছু কাফির তাদের হিংস্র প্রক্রিয়ার জন্য ক্ষমতার লোভে এই ভূখণ্ড ভাগ হয়েছে। আজ এই জেহাদি ভূখণ্ড হয়েছে সেই ভুলের কারণে। সুধী নাগরিক বৃন্দ, আমরা বিভেদ মানি না। আমরা বঙ্গ জাতি, এক জাতি। যারা বিকৃত হয়েছে তারা সধর্মে ফিরে আসো। আমাদের ওই ভূখণ্ড ন্যাচারালি আমাদের এসে যাবে। আমাদের জন্মভূমি আমাদের ছেড়ে দিতে হবে। সুধী নাগরিক বৃন্দ, সারা পৃথিবীর মধ্যে এই জাহাজি কার্যকলাপ এর বিরুদ্ধে সারা পৃথিবী গর্জে উঠেছে। সুতরাং এই ভূখণ্ড থেকে আমাদের জন্ম মাটির অধিকার আমরা ছিনিয়ে নেবই নেব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের সংগঠনের যিনি সাধারণ সম্পাদক শ্রী মান্যবর সুভাষ চক্রবর্তী, দীর্ঘদিন 1975 সালের পরের থেকে নিখিলবঙ্গ নাগরিক সংঘ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে টিপ টিপ করে একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। সেই প্রদীপের আলো আজকে আলোকিত হচ্ছে। আমরা আমাদের জন্মমাটি আমরা নেবই নেব। আমরা বিভেদ মানি না, মানুষের মধ্যে বিভেদ মানি না। যারা অত্যাচারিত মানুষের আমরা জবাব দিয়ে ছাড়বো। সুধী নাগরিক বৃন্দ, আমাদের বক্তব্য রাখতে চাই না। এরপরে আমাদের মান্যবর বক্তব্য রাখবেন মান্যবর শ্রী সুভাষ চক্রবর্তী। শুভেচ্ছা, অভিনন্দন। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, যারা শুনছেন তাদেরকেও নমস্কার। এই কৃষ্ণনগর শহরে আমরা যে বিক্ষোভ এবং স্মারকলিপির কর্মসূচি গ্রহণ করেছি, তার পিছনে কি কারণ আছে? কলকাতা শহর ছিল, আরো অন্যান্য জেলা শহর ছিল। কৃষ্ণনগর শহর অত্যন্ত এই নদিয়া জেলার শহর, এটা পুণ্যভূমি, তীর্থভূমি। মহারাজা কৃষ্ণচন্দ্র রাজত্ব এখান থেকে পরিচালিত হতো। বল 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 সবে, শত বেনু মিনারবে, ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে। সেই ডিএল রায়ের জন্মস্থান কৃষ্ণনগর। বন্ধু, স্বাধীনতা সংগ্রামের অন্যতম শহীদ বিপ্লবী অনন্ত বিশ্বাসের জন্মস্থান এই কৃষ্ণনগর। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কৃষ্ণনগর। ইসকনের প্রধান কার্যালয় মায়াপুর এই নদিয়া জেলার অবস্থিত। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম,
সর্বত্র হইবে প্রচার হরে কৃষ্ণ নাম। কে বলেছিলেন? মহাপ্রভু। আজকে সেই মহাপ্রভুর হরে কৃষ্ণ নাম পৃথিবীর 170টা দেশে মানুষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে দুই নয়নের জলে ভাসছে। আধ্যাত্মিকতার পীঠস্থান এই ভারতবর্ষ। হিমালয় হিন্দুকুশ হিন্দু, হিমালয়ের মতো উজ্জ্বল, হিমালয়ের মতো স্বচ্ছ এই হিন্দু জাতি আধ্যাত্মিকতার মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষকে বিকাশের পথ দেখিয়েছে। উন্নত বিশ্বের আজকে যা কিছু ঘটছে এই হিন্দু ভারত থেকে, এই বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত গীতা এর মধ্যে থেকে সমস্ত কিছু আজকে সৃষ্টি হচ্ছে। আজকে বলতে খুব অবাক লাগছে, এই যে হিন্দু বা সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম কোন মানবিক ধর্ম নয়। যারা বলেন সনাতন ধর্ম মানবিক ধর্ম, আসল অর্থটাই তারা বোঝেন না। সনাতন ধর্ম বিশ্বের সমস্ত ধর্ম। যে সনাতনীরা জল বায়ু অগ্নি পুজো করে, বৃক্ষ পুজো করে, কীট পতঙ্গ পশু পাখি সবার মধ্যেই সেই সর্বক্ষণিদম ব্রহ্ম, সবার মধ্যেই ঈশ্বর বা ব্রহ্মকে খুঁজে পায়। এ হচ্ছে সেই সনাতন ধর্ম। আজকে বলতে খুব অবাক লাগছে, সেই ভারতবর্ষকে 3 টুকরো করেছে একটা বিদেশি মতবাদ। আমরা এ দেশে থাকবো না, এদের জন্য 2টো টুকরো হয়েছে, একটা হয়েছে পাকিস্তান আর একটা হয়েছে বাংলাদেশ। মজার ব্যাপার, আমরা যে যতই বুদ্ধির দৌলত দেখাই না কেন, বুদ্ধির বড়াই করি না কেন, আজকে আমাদের ভারতবর্ষের ভূখণ্ড ছিনিয়ে নিয়ে আমাদের ভূখণ্ডের ওপর দাঁড়িয়ে আমাদের বুকের ওপর গুলি ছুটছে। এই পাকিস্তান বাংলাদেশের সন্ত্রাসে বিনা যুদ্ধে এই গত 77 বছরে 2 লক্ষ ভারত সেনাকে ওরা হত্যা করেছে। আমাদের সরকার নীরব। একটা 64-তে যুদ্ধ করে দেখিয়ে দিল, আর একটা 71 সালে যুদ্ধ করে দেখিয়ে দিল, বাংলাদেশ গঠন করলো। বাংলাদেশ গঠন, এই যে নদিয়া জেলা শাসকের কার্যালয়, এখান থেকে 70% কাজ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে। এখান থেকেই বাংলাদেশের অস্থায়ী সরকার সৃষ্টি হয়েছিল। এই জায়গা থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই জেলা শাসকের অফিসে গ্রাউন্ড ফ্লোর থেকে চালু হতো, চলতো। আপনারা জানেন না, 17 এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকার বৈদ্যনাথ তলা মানে মেহেরপুরের আপনার এই যে দেহটের লালবাজার বর্ডার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, অস্থায়ী সরকারের রূপরেখা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে এই রূপরেখা এই জেলা শাসকের অফিস থেকে হয়েছিল, এখান থেকে তৈরি হয়েছিল। তখন যিনি ডিএম ছিলেন তার নাম হচ্ছে মিস্টার দীপক ঘোষ, আপনারা নাম শুনে থাকবেন। তিনি এখানকার জেলা শাসক ছিলেন। আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে, তার সাথে আমি কথা বলে এগুলো জেনেছি। আর যে বাংলাদেশ করতে 1 বছর, দীর্ঘ 1 বছর আমাদের 1 কোটি রিফিউজি খাইয়ে পরিয়ে আমাদের বাঁচিয়ে রাখতে হয়েছে। এই বাংলাদেশ গঠন করতে আমাদের 20,000 সেনার রক্তে ওপর দিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে। আপনারা জানবেন, এই বাংলাদেশ গঠন করতে আমাদের ভারত সরকারের রাজকোষ থেকে 7,500 কোটি টাকা খরচা হয়েছে। এই বাংলাদেশ করতে শ্রীমতী ইন্দিরা গান্ধী
বিশ্বযুদ্ধের ঝুঁকি মাথায় নিয়ে তিনি লড়াই করে বাংলাদেশ তৈরি করেছিলেন। আর সেই বাংলাদেশ কি বলছে আপনারা শুনছেন তো, ইউটিউবে দেখছেন, বিভিন্ন টেলিভিশনে দেখছেন। কি বলছে? আমরা 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে দেব, আমরা 1 সপ্তাহের মধ্যে উত্তর পূর্ব ভারত দখল করে দেব, আমরা 10 দিনের মধ্যে দিল্লি দখল করে দেব। স্লোগান দিচ্ছে, এটা নতুন নয়, 88 সাল থেকে স্লোগান দিচ্ছে। লালবাগ থেকে লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ঢাকার লালবাগ থেকে দিল্লির লাল কেল্লা পর্যন্ত এরা দখল করবে, এরা ইসলামীকরণ করবে। আরে ভাই, আগে তো খেয়ে পড়ে নিজে বাস, তারপরে তো দিল্লি দখল করবি। এই যে চিন্ময় প্রভুকে দেখুন গ্রেফতার করেছে, আইনি সহযোগিতা তাকে দিতে দিচ্ছে না। চিন্ময় প্রভু তিনি ইসকনের সন্ন্যাসী। ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। আইনি সহযোগিতা করতে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র কুমার ঘোষ। তাকে আদালতের মধ্যে মৌলবাদী কিছু অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষকে মারধর করেছে, তাকে জামিনের মুখ করতে দেয়নি। একবার তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, দ্বিতীয়বার তাকে মারধর করেছে। তাহলে বুঝতে পারছেন আইনের শাসন বাংলাদেশে নেই। মৌলবাদীরা যা করবে শাসনের আইন, সেখানে মানুষের নিরাপত্তা নেই। শুধু হিন্দু নয়, মুসলিমরাও সেখানে নিরাপদ নয়। প্রগতিশীল মুসলিমদের মার্ডার করছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে, লুট করছে। আপনারা জানেন সুফি সাধকদের বাজার, কয়েকশো বাজার বাংলাদেশে এরা ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন আরো মজার ব্যাপার, মসজিদও ভাঙচুর করছে। কাদিয়ানি মসজিদ ভেঙে দিয়েছে। বাংলাদেশ এখন একটা উন্মাদের দেশ। এই উন্মাদের একটা চিকিৎসা করার দরকার। এই চিকিৎসা ট্যাবলেট ইনজেকশনে হবে না, এদেরকে ভারতীয় সেনাবাহিনীর রকেট লঞ্চার খাইয়ে এদেরকে চিকিৎসা করতে হবে, তাহলে যদি এরা মানুষ হয়। আর আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের এত কিছু ত্যাগ করে 30 লক্ষ মানুষ মারা গেছে, 25 লক্ষ হিন্দু, 2 লক্ষ অত্যাচারের শিকার হয়েছে, তার মধ্যে 1.5 লক্ষ হিন্দু। এখানে যারা শরণার্থী হয়ে আসছিল 71 সালে 1 কোটি, তার মধ্যে 5 লক্ষ মানুষই হচ্ছে হিন্দু। আজ এই বাংলাদেশ করে আমরা কি লাভটা হলো? আমার মতে এখন আর সময় নেই। হিন্দুদের ওই হায়নাদের কবল থেকে রক্ষা করতে গেলে বাংলাদেশ ভালো, বাংলাদেশ ভেঙে 1940 সালে 30% জনসংখ্যা হিসাবে 30% ভূমি বাংলাদেশে, মানে 50,000 বর্গ কিলোমিটার ভূমি নিয়ে, বাংলাদেশের ভূমি নিয়ে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র করো। এখানে যে সব রিফিউজি আসছে তাদের পুনর্বাসন হবে, ওপারে যারা হিন্দু আগামী দিনে পালিয়ে আসতে হবে তাদের পুনর্বাসন দিয়ে চিরস্থায়ী সুস্থ একটা সমাধান হবে। বাংলাদেশ রেখে কোনো সমাধান হবে না। আমরা চাই হয় হোমল্যান্ড হোক, না হলে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরের জন্য বাংলাদেশকে মুছে দেওয়া হোক। এটাই একমাত্র রাস্তা, তাছাড়া দুটোর কোনো বিকল্প রাস্তা নেই। বন্ধু, বাংলাদেশে এখন তালিবানি রাজ চলছে না, বাংলাদেশে চলছে আল কায়দার রাজ। আল কায়দাদের সাথে আছে বাংলাদেশের জামাত ইসলাম, তারা হচ্ছে সবচেয়ে মাথা, আর আছে হেফাজতে ইসলাম, তারা হচ্ছে হাত, আর আছে চরমনের পীর, একটা ডান হাত আর একটা বাম হাত। টোটাল 30টি সন্ত্রাসবাদী উগ্রপন্থী ইসলামিক সংগঠন বাংলাদেশকে আজকে তছনছ করে দিচ্ছে।
এদেরকে ধ্বংস করতে হবে, নির্মূল করতে হবে, এদের শেষ অংশ যেন না থাকে বাংলাদেশের বাড়িতে। তাই বন্ধুগণ, আর বেশি কিছু আমি বলবো না, অনেক বলেছি। শুধু আমার একটাই কথা, চিন্ময় প্রভুর মুক্তির দাবি, এটা কূটনৈতিক পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে বা আমাদের ভারত সরকার কথা বলুন। আর আমি আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, তার কাছেও আমি মমতাদির কাছে অনুরোধ করব, আমাদের দিদি, মাননীয় দিদির কাছে অনুরোধ করব, দিদি, বর্ডার এরিয়া দিয়ে যত থানা আছে সমস্ত থানায় পুলিশের হাতে ভারী আগ্নেয়াস্ত্র তুলে দিন। আগামী দিন বড় ভয়াবহ। আপনাদের আরো একটা কথা স্মরণ করিয়ে দিই, সেদিন 17ই এপ্রিল আমবাগানে, মেহেরপুরের আমবাগানে পদ্মনাথ তলায় যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার গঠনের সময় যারা যে জয় বাংলা স্লোগান দিয়েছিল তারা সবই ছিল ভারতীয়। একটা লোক সেদিন বাংলাদেশের কেউ এগিয়ে আসে। তো যাই হোক, আমাদের এই কৃষ্ণনগরের এই জেলা শাসক, এই জেলা শাসকের অফিস, এটা আমাদের গর্বের শহর, গর্বের অফিস। আমরা চাই মাননীয় জেলা শাসক এ ব্যাপারে আপনি আমাদের সরকারিভাবে আপনি সুপারিশ করুন, যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো নিয়ে সরকারের সাথে কথা বলুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নিখিল বঙ্গ নাগরিক সংঘ জিন্দাবাদ, বাংলাদেশ করো ভাগ। আজ 16ই ডিসেম্বর, আজকে এই মুহূর্তে আমাদের গর্বের দিন, মহান 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয় দিবসে সন্ধিক্ষণে আজ আমরা গর্বিত এবং গর্ব অনুভব করছি। আপনারাও সবাই গর্ব অনুভব করুন। জিন্দাবাদ, বিজয় দিবস জিন্দাবাদ, বাংলাদেশ করো ভাগ। আরো একবার বিজয় দিবস জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।